বর্ণ কথাগুলো বলে ওয়াশরুমে যায়, আর বিন্দু এদিকে কাঁদছে আর বলছে তার সাথে এমন কেন হলো, তার কি অপরাধ, কোন অপরাধে বর্ণের মতো একজনকে তার স্বামী হিসেবে পেল তার লাইফে। এদিকে আনোয়ারা চৌধুরী এসেছিল বর্ণকে রাজি করানোর জন্য, যাতে তার অন্ধ জীবন ও প্রতিশোধের সাথে যেন বিন্দুর মতো নিষ্পাপ মেয়েকে না জড়ায়, কিন্তু বিন্দু আর বর্ণের বলা কথাগুলো সে শুনতে পারে। এই সেই মেয়ে যে বর্ণের মতো গুন্ডা রাগী জেদি ছেলেকে ঠিক করতে পারবে, ওর ভালোবাসা দিয়ে বর্ণের প্রতিশোধের আগুন নিভিয়ে দিবে। যদি আমি মেয়েটাকে ভুল না চিনি, মেয়েটাকে যে করেই হোক এই বাড়িতে রাখতে হবে বলে নিচে গেল। কুসুম, ভোলা কোথায় তোরা? বাসায় নতুন বউ এসেছে, সেদিকে কি তোদের খেয়াল আছে? কোন মণিমা, কি করতে হইব? আর ভোলা তো বাইরে গেছে ফুল আনতে। আজ আমাগো ছোট সাহেবের ভাষণ হইব, সেই জন্য ছোট সাহেব নিজেই দিয়া পাঠাইছে। কুসুম আর ভোলা হলো এই চৌধুরী বাড়ির কাজের মেয়ে ও ছেলে, খুব বিশ্বাস্ত তারা। ওহ, তুই বর্ষাকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আচ্ছা। কিছুক্ষণ পর, মণিমা, আমায় ডেকেছিলে? দিদিমণি এসো আমার কাছে, এই নাও মণিমা, এইগুলো দিয়ে আসি কি করব? এই বেনারসি আর গহনাগুলো দিয়ে তোমার বৌমণিকে সাজিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি বিয়েটা মেনে নিয়েছি, আর তোমরা সবাই বিন্দুকে এই বাড়ির বৌমণি হিসেবেই মেনে নিবে। ওকে মণিমা। বর্ষা হচ্ছে বর্ণের একমাত্র বোন, খুব মিষ্টি দেখতে। বর্ণা যতটা জেদি ও ততটা শান্ত স্বভাবের আদরের সে। বিন্দু বসে কেঁদে যাচ্ছে, বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে সজোরে দরজা লাগিয়ে বেরিয়ে যায়। এহেম বিন্দু কারো গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকায়, দেখতে তার মতো বয়সের মিষ্টি একটা মেয়ে। কি, তুমি আমায় চিনতে পারছো না? তাই তো, আমি হচ্ছি রায়বাঘিনী। বিন্দু ওর দিকে জিজ্ঞাসা ভঙ্গিতে তাকিয়ে থাকে। ও সরি, বুঝতে পারছো না তো, আমি তোমার একমাত্র ননদ বর্ষা বৌমণি। বিন্দু বর্ষার এভাবে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে ও যেন বিন্দুর আপনজন, অথচ আজ তো তাকে প্রথম দেখছে। বর্ষা আরো অনেক মজার মজার কথা বলে বিন্দুকে হাসাচ্ছে, কিন্তু বিন্দু যেন ওই বাড়িতে কাছেরও কথা বলার মতো মানুষ পেল। বৌমণি দেখো, তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। বিন্দু কথার হাসি তালে এতটা মগ্ন ছিল যে সে বুঝতে পারেনি সাজ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে মেরুন কালারের শাড়ি পরে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ভারী গহনাও পরিয়ে দিয়েছে, গহনাগুলো মনে হচ্ছে আগের হবে। কাজ অনেক ভারী, কিন্তু কাজগুলো অনেক সুন্দর। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট্ট একটা স্টোনের টিপ, হালকা মেকআপ, সব মিলিয়ে বিন্দুকে পরীর মতো লাগছে। বৌমণি, বলো। আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে, যা সাজিয়েছি না, আর নজর না লেগে যায়। বর্ণের কথা বলতেই বিন্দুর মুখটা ছোট হয়ে যায়, কারণ ওকে তো আজকে বর্ণের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। বর্ণ জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে না, এ হতে দেওয়া যাবে না। আমায় কিছু একটা করতেই হবে। কি হলো বৌমণি, কোথায় হারিয়ে গেলে? কই না তো। কি না? কিছু না। আচ্ছা চলো, তোমায় ভাইয়ার করে দিয়ে আসি। একথা শুনে বিন্দুর বুকের ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মানুষরূপী জানোয়ারের থেকে ও নিজেকে আজ কিভাবে রক্ষা করবে। বর্ষা বিন্দুকে বর্ণের রুমে দিয়ে যায়। বিন্দু ঘুরে ঘুরে রুমটা দেখে, অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু। বিন্দু বেডে যেয়ে ফুলের মধ্যে বসে আছে আর ভাবছে সব মেয়ের এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে, যে তার স্বপ্নের রাজকুমারের সাথে এই রাতটা উপভোগ করবে, কিন্তু তার হলো না। বর্ণ সব শেষ করে দেয়। যাকে ঘৃণা করি তাকে কিভাবে স্বামীর অধিকার দেব, এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা লক করে দেয়। সেটা আর কেউ নয়, বর্ণ নিজেই। শয়তানি হাসি দিয়ে বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দুর হাত পা কাঁপছে, এখনই যে তাকে ছিঁড়ে খাবে মানুষটি। এই গুন্ডার উপর কোনো বিশ্বাস নেই তার। বর্ণ বিন্দুর খুব কাছে চলে যায়। আমার কাছে আসবেন না, দোহাই আপনার, প্লিজ আমায় ছেড়ে দেন। না।
এই মেয়েই কখন থেকে ডাকছি, কথা মাথায় ঢুকছে না, আর এইভাবে নানা করছো কেন? ও, তার মানে আমি গ্যাংস্টারটা আমার কাছে আসেনি। আমার মনের ভুল ছিল, ভয় পেয়ে পুরো শরীর আমার ঘেমে গেছে। কিন্তু ওই গুন্ডাটাকে বুঝতে দেওয়া যাবে না আমি ভয় পাচ্ছি। মনের সাহস নেই বিন্দু। মনে মনে সুরা পড়ে সামনের মানুষটার দিকে তাকায়। বিন্দু তাকিয়ে দেখে তার সামনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে মেরুন কালারের শেরওয়ানি পরেছে। ফর্সা হওয়ার জন্য এই কালারে তাকে আরও সুন্দর লাগছে। ধ্যাত, এত লম্বা যে ভালো করে দেখাই যাচ্ছে না। 6 ফিট লম্বা তো হবেই, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে হিরোর মতো দেখতে, যাকে বলে পুরোই ক্রাশ। ও যদি বিন্দুকে জোর করে বিয়ে না করে প্রপোজ করতো, তাহলে বিন্দু রাজি হয়ে যেত। ওইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? এমনভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবে। আমার বুঝি লজ্জা করে না? বর্ণের কথায় বিন্দুর ঘোর কাটলো। বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায়। আপনার আবার লজ্জাও করে মিস্টার বর্ণ চৌধুরী? আপনার মতো গুন্ডার তো লজ্জা করার কথা না। কই, যখন আমায় তুলে নিয়ে এসে ব্ল্যাকমেইল করে আমায় বিয়ে করলেন, তখন কোথায় ছিল আপনার সেই লজ্জা? একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বিন্দু কাউকে দেখে ভয় করে না। আপনি যত বড় কিলার, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী হন না কেন, আমায় দেখাতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ছায়াও আমি দেখতে চাই না। আর আপনি আমায় টাচ করার চেষ্টা করবেন না। কথাগুলো বলে বিন্দু বসা থেকে শুয়ে পড়ে। বর্ণ এমনিতে খুব রাগী টাইপের ছেলে। তার মধ্যে বিন্দু আজ ওকে অনেক কথা শুনিয়েছে, যা সে নিতে পারেনি। আর বিন্দুর এভাবে শুয়ে পড়াতে বর্ণের রাগ চরম পর্যায়ে উঠে যায়। বর্ণ এক ঝটকা দিয়ে বিন্দুকে বেড থেকে তুলে ফ্লোরে দাঁড় করায়। বিন্দু চমকে যায় বর্ণ এভাবে তাকে তুলিয়ে আনতে। কি হয়েছে? এইভাবে আমায় দাঁড় করালেন কেন? এত বড় মেয়ে হয়েছো, আদব কায়দা শেখনি? মানে আপনি কি বলতে চাইছেন? আজ তো তোমার আর আমার ফুলসজ্জা, আর স্বামী রুমে আসলে যে পায়ে হাত দিয়ে সালাম করতে হয় এতটুকু জানো না? সালাম করব আমি? তাও আবার আপনাকে? হাউ ফানি! করতে তো তোমাকে হবেই জান। কখনোই না। আপনার মতো নিচু লোক সালামের যোগ্য না। বর্ণ রেগে যেয়ে ড্রয়ে রাখা গানটা বের করে বিন্দুর মাথায় টার্গেট করে। বিন্দু ভয় পেয়ে যায়। ওর জানা ছিল না যে বাসর রাতে কোনো স্বামী তার বউকে সালাম না করার জন্য এভাবে গান বের করে মেরে ফেলে, দাওয়ার ভয় দেখায়। অবশ্যই এই গুন্ডার কাছে অসম্ভব বলে কিছু নেই। বলা তো যায় না, মেরে যদি ফেলে দেয় তাহলে কেউ তো জানতেও পারবে না। আর এখানে সবাই গুন্ডাটার বাড়ির লোক আছে। সো সালামটা করি, পরে যা হবে দেখা যাবে। কি হলো, এবার তো করবে? হ্যাঁ, করছি। বলে সে বর্ণের পা ধরে সালাম করে। আর ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে এমন একজনকে সালাম করছে যে কিনা শুধু ঘৃণার যোগ্য। বর্ণ বিন্দুকে ফ্লোর থেকে তুলে সামনে দাঁড় করায়। চোখের পানি তো আজ থেকে পড়তে শুরু। সুইটার জমিয়ে রাখো, আজকে সব বের করে দিলে বাকি দিনগুলোতে কি করবে? এটাই তো তোমার সঙ্গী আজ থেকে। আজ থেকে তোমার আর তোমার প্রতারক বাবার শাস্তি ভোগ করার সময় শুরু। কাউকে ছাড়বো না আমি, তোমার বাবাকে তো নয়ই। বিন্দু অঝোর ধারায় কাঁদছে। ও বর্ণের কথা কিছুই বুঝতে পারছে না। কিভাবেই বা বুঝবে? বর্ণ তো শুধু প্রতিশোধের কথাই বলছে, কারণটা তো বলছে না। আর বিন্দুকে এভাবে কেউ কথা শোনায়নি। ওর মাম্মা মারা যায়, ও তখন বলতে পারে না, কজ ও তখন অনেক ছোট ছিল। ছোট থেকে ওর পাপা ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কোনো আঁচ আসতে দেয়নি ওর গায়ে। আর আজ সেই পাপাকে নিয়ে বর্ণ বাজে বাজে কথা বলছে। বিন্দু তো এটা সহ্য করবে না। বিন্দু মুখ খুলে, অ্যানাফ ইজ অ্যানাফ মিস্টার বর্ণ চৌধুরী। আপনার সাহস হয় কি করে আমার পাপার সম্পর্কে এইভাবে কথা বলতে? আপনার মুখে আমি আমার পাপার নাম শুনতে চাই না। আপনি একটা নোংরা লোক। আপনাদের মতো জানোয়ার সব কিছুই করতে পারে। বিন্দুর মুখে শেষের কথা শুনে বর্ণের চরম রাগ উঠল। বর্ণ অগ্নি দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে বলে, আমি জানোয়ার, নোংরা লোক ভেবেছিলাম কিছুই করবো না, কিন্তু এখন দেখছি তুমি সেটাই চাও। বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দু পিছিয়ে যায়।
এই রূপটা তো বর্ণকে হিংস্র বাঘের মতো লাগছে। বিন্দু পেছাতে পেছাতে বলে, কি করবেন কি আপনি? পুরো কথা না বলতেই বন্য পেটে ফেলে 2 হাত চেপে ধরে ওর উপর ওঠে। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনোই আমার মুখে মুখে কথা বলবো না। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল বিন্দু। বর্ণের রাগের মাত্রা বেশি ছিল, আর বিন্দুর বাবার উপর তার প্রতিশোধের নেশা ছিল, তাই সে বিন্দুর কান্না শুনতে পারছে না। বর্ণ এবার এক হাত দিয়ে বিন্দুর চুল মুঠো ধরে, অন্য হাত দিয়ে বিন্দুর গলা চেপে ধরে। বর্ণ বিন্দুকে কিস করতে থাকে। বর্ণের বিন্দুর উপর এতটাই রাগ ছিল যে তার কিসগুলো কামড়ে পরিণত হয়। বিন্দু চিৎকার করতে করতে বলে, আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। বর্ণ কিছুতেই বিন্দুকে ছাড়ে না। সে বিন্দুর ঠোঁট ছেড়ে গলা ঘাড়ে কামড় দিতে থাকে। শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে বুক ও পেটে কামড় দিতে থাকে। বর্ণ যেন এক প্রতিশোধের খেলায় মেতেছে। সে তার মধ্যে নেই, তার কাছে এখন প্রতিশোধই আসল। রাত 3টা। বিন্দু বর্ণের দেওয়া কিস নামের কামড়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। বিন্দুকে এইভাবে ফেলে রেখে বর্ণ ডোর লক করে বাইরে যায়। বর্ণ মনে মনে খুব খুশি, আজ যে সে তার শত্রুর মেয়ের উপর প্রতিশোধ নিয়েছে। সবে তো শুরু, এখনো অনেক কাজ বাকি আছে বর্ণের। ও ছাদে যেয়ে এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছু সময় পর ভোরের আলো ফুটতে বর্ণ রুমে যায়। সে এমন কিছু দেখবে তা কল্পনাও করতে পারেনি।